ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু, চলবে বিকেল 5টা পর্যন্ত। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থান হত্যা চেষ্টা মামলায় সন্ধান মেলেনি আহতদের, শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা। সরকারি দমন পীড়ন উপেক্ষা করেও তেহরানে চলছে বিক্ষোভ, যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, দাবি ভারতীয় গণমাধ্যমের, বদলাতে পারে ভেন্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে পুরো খবরে। তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। সোমবার সকাল 10টায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ 141 থেকে 210 নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে, আর মঙ্গলবার 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এরপর 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে। এর অংশ হিসেবে রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনের কার্যালয়, এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন। 12 জানুয়ারি রাজশাহী, 14 জানুয়ারি রংপুর, 15 জানুয়ারি চট্টগ্রাম, 17 জানুয়ারি ঢাকা, 19 জানুয়ারি ময়মনসিংহ, 22 জানুয়ারি সিলেটে এবং 24 জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ধানমন্ডি থানার শাহেদ আলী সহ 10 জনকে হত্যা চেষ্টার মামলায় আহতদের খুঁজে না পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, এই সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আদালত সূত্র জানায়, গেল 5 নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভুঁইয়া তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 3 ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। মামলার নথি অনুযায়ী 2024 সালের 3 সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, জুলাই গণ অভ্যুত্থানের সময় 4 আগস্ট সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির 27 নম্বর এলাকায় মিনা বাজারের সামনে শাহেদ আলী আহত হন। একই ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সহ মোট 9 জন আহত হওয়ার দাবি করা হয়। এই ঘটনায় শাহেদের কথিত ভাই শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করে মামলা করেন। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করে 4 জনকে গ্রেফতার করে, পরে মামলার তদন্ত ভার পায় পিবিআই। তদন্তকালে আহতদের খুঁজে পাননি তদন্ত সংস্থাটির তদন্ত কর্মকর্তা শাহজাহান ভুঁইয়া। বাংলাদেশে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন।
সোমবার সকাল ৯টায় জামায়াত আমিরের রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামায়াত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন ডক্টর লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর মিস্টার ঝাংজিং, মিস্টার রুকি এবং মিস নাফিসা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সন্ধ্যায় ঢাকায় আসছেন। সোমবার কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিমানবন্দরে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাবেন মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী 2 দিন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন তিনি। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন। 9 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকায় মার্কিন দূতাবাস। সৌদি আরবের জেদ্দায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মত বিনিময় করেন তারা। এর আগে গেল 4 জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। প্রাণঘাতী সরকারি দমন পীড়ন উপেক্ষা করেও সেখানে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। বিবিসির যাচাই করা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে দেখা গেছে, বিক্ষোভের বিরুদ্ধে সরকার আরও কঠোর অবস্থানে গিয়েছে। এই আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের 100টিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। 2টি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, 2 দিনে শতাধিক মরদেহ আনা হয়েছে। দেশজুড়ে নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার হুমকি দিয়েছে। অন্যদিকে ইরানের সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তীব্র মূল্যস্ফীতির কারণে ইরানের রাজধানী তেহরানে এই আন্দোলনের সূত্রপাত হয়। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন আন্দোলনকারীরা। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে বাহরাইনের বিশিষ্ট বিরোধী রাজনৈতিক নেতা ও বামপন্থী কর্মী ইব্রাহিম শরীফকে সাজার আদেশ দিয়েছেন দেশটির নিম্ন আদালত। ইসরায়েলের সঙ্গে বাহরাইন সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনামূলক মন্তব্যের অভিযোগে তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে 200 বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে গত নভেম্বর থেকে ইব্রাহিম শরীফকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো এবং ভ্রাতৃপ্রতিম আরব দেশ ও তাদের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
বৈরুতে লু আলুয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের নীতির কঠোর সমালোচনা করেছিলেন এই বিরোধী নেতা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতের গণমাধ্যমগুলোর দাবি, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয় বরং ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে। ভারতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দুবার চিঠি দিয়েছিল বিসিবি। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি মনে করছে, টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি। ভারতের ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে। ক্রিকবাজের খবরে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মানার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে হচ্ছে। সোমবার বাংলাদেশকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। জানা গেছে, আইসিসি এবং টি-20 বিশ্বকাপের সহ আয়োজক বিসিসিআই এর মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। একই ধরনের তথ্য দিয়েছে এনডিটিভিও। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু, চলবে বিকেল 5টা পর্যন্ত। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশ জুড়ে ব্যাপক কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থান হত্যা চেষ্টা মামলায় সন্ধান মেলেনি আহতদের, শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা। সরকারি দমনপীড়ন উপেক্ষা করেও তেহরানে চলছে বিক্ষোভ, যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, দাবি ভারতীয় গণমাধ্যমের, বদলাতে পারে ভেন্যু। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।